আমার ভ্রমণ কথা শুরু হয়েছিল ঐতিহ্যবাহী শহর নবদ্বীপের কাহিনীকে কেন্দ্র করে। আজ তার দ্বিতীয় পর্ব বলছি। প্রথম পর্বে আমি দর্শন করেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে, ঘুরেছি রাধারানী মন্দির ও ৬০ ফুট মহাপ্রভুর থিম পার্কে। আমার সমস্ত কথা, সমস্ত ভিডিও সাজানো আছে সায়েন্স ক্রিয়েটিভের ইউটিউব চ্যানেলের নিজস্ব পেজে। এবার সময় নবদ্বীপের বাকি জায়গাগুলো ঘুরে দেখার, আর সেই কারণেই আবার আমার পথ চলা শুরু হয়ে গেছে। এখন যাত্রা শুরু তো হলো, কিন্তু তখনও পর্যন্ত আমি জানতাম না আগে আমার সঙ্গে কি ফ্রডই না হতে চলেছে। এখন মনে করলে চোখ ফেটে জল আসে। কি হতে চলেছে এই পর্বে সব বলছি, আপনারাও জেনে নিন। যারা শুনছেন তাদের সময় ও পয়সা দুটোই বাঁচবে। ভিডিওতে সঙ্গে থাকুন, সব ধীরে ধীরে জানতে পারবেন। আগের বারের মতো যাত্রার বাহন ও সারথি দুটোই এক। অর্জুন কাকার টোটোয় এবারে আমার গন্তব্য সোনার গৌরাঙ্গ। পুরনো নবদ্বীপের গলির ভিতর দিয়ে টোটো ঘুরে চলল, আর আমি পৌঁছে গেলাম মহাপ্রভু পাড়ায়। এই পুরো গলিতে একের পর এক মন্দির সাজানো। টোটোকে এক সাইডে পার্কিং করে নেমে পড়লাম মন্দির দেখতে। অর্জুন কাকাই আমাদের পথপ্রদর্শক। একটি মন্দির দেখে দিয়ে বললেন, এটাই হলো সোনার গৌরাঙ্গ। উৎসাহী চোখে ঢুকে পড়লাম ভেতরে। প্রথমেই টিকিট কাটতে হলো, বেশি না, 10 টাকার। মন্দিরের ভেতরে সরস্বতী পূজা চলছে। বেশ ঘরোয়া পরিবেশ। প্রথম দর্শনে খুব ভালোই লেগেছিল। চারিদিকে বেশ পুজো পুজো গন্ধ। বাড়ির আরও ভেতরে ঢুকে লোহার গরদের ফাঁক দিয়েই চোখে পড়ল সোনার গৌরাঙ্গ। সিংহাসনের বাঁ দিকে সচিমাতা আর নিমাইয়ের মূর্তি, আর ডান দিকে মাধব ভট্টাচার্য ও শ্রীবাস পণ্ডিত অধিষ্ঠান করছেন। এটাই হলো আমার দেখা নবদ্বীপের সোনার গৌরাঙ্গ। দেখা শেষ, তাই এবার হাঁটি হাঁটি পা পা করে গলির ভেতর বেরিয়ে এলাম। যত দিন চড়ছে গলির ভেতরে ভিড়ও তত বাড়ছে। সোনার গৌরাঙ্গের পাশেই শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া মন্দির। মহাপ্রভু পাড়ার প্রত্যেকটি বাড়িতেই কোনো না কোনো মন্দির আছে, তবে এই মন্দিরটি দেবী বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান মন্দির নয়। শ্রী গৌরাঙ্গ ও দেবী বিষ্ণুপ্রিয়া এনাদের প্রতিষ্ঠিত গৃহদেবতা। বাড়ির ভেতরের মন্দিরে সিংহাসনের ওপর কাঠের ভগবান ও দেবী বিষ্ণুপ্রিয়ার মূর্তি অধিষ্ঠান করছে। মূর্তির আকার আকৃতি ও দেহসজ্জায় গৌড়ী ও বৈষ্ণব ঘরানার ছাপ লক্ষ্য করা যায়। মন্দিরের বাইরের প্রাঙ্গণে সপ্ততীর্থ কুণ্ড ও গিরি গোবর্ধনধারীর পূজার ব্যবস্থা করা হয়েছে। দেখতে নট সো ইমপ্রেসিভ, বাট স্টিল এখানে ধীর প্রশান্তি অনুভব করা যায়। আমি ধীরে ধীরে পুরো পাড়াটা এক্সপ্লোর করব বলে ঠিক করে ফেলেছি। তাই এখন আমি যাচ্ছি সন্ন্যাস মন্দিরে। কথিত আছে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর ষড়ভুজ মূর্তি স্থাপিত আছে। ষড়ভুজ রূপে দর্শন দিয়ে মহাপ্রভু আর নবদ্বীপ ধামে থাকেননি, তাই এই মন্দিরের নাম সন্ন্যাস মন্দির। ভেতরে যাও, আমি আসছি, কথাটা বললেন মন্দিরের প্রাঙ্গণে ঠাকুরের বাসন মাজতে থাকা এক মহিলা। ওনাকে কাজে ব্যস্ত দেখে কে কি আর জিজ্ঞাসা করা হলো না। কিঞ্চিত সংকুচিতভাবেই ভেতরে ঢুকে গেলাম। উনি কিছুক্ষণ পরেই এই মন্দির ও প্রতিমা সম্পর্কে আমাকে বোঝাতে শুরু করলেন। অবতার হয়ে এসেছেন সেই রূপটা দেখছো। ত্রেতা যুগে রামচন্দ্র তীর ধনুক হাতে, দাপরে শ্রীকৃষ্ণ বাঁশি হাতে, আর দণ্ড কুমণ্ডল হাতে গৌরাঙ্গ মহাপ্রভু। মহাপ্রভু বলছেন তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনিই গৌরাঙ্গ। মহাপ্রভু তার এই ষড়ভুজ মূর্তির দর্শন দিয়ে আর এই নবদ্বীপ ধামে থাকেননি, সেই জন্য একে বলা হয় সন্ন্যাস মন্দির। নবদ্বীপের যে পঞ্চতত্ত্ব তার মধ্যে গদাধর পণ্ডিত একজন, তার বাড়ি হচ্ছে এটা। এই দেখো, সত্যতে সত্য নারায়ণ, তেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। সত্য, তেতা, দাপর, কলি, 4 যুগের 4 অবতার। যদি মা তোমাদের মন চায় নিতে পারো, এটা 10 টাকা করে দাম। আর দেখো নবদ্বীপের ছবি আছে, নবদ্বীপের পঞ্চতত্ত্ব, সচিমার কোলে নিমাই, এটা 15 টাকা দাম। মন চাইলে না।
এক নিঃশ্বাসে বলা শেষ করেই মহিলা পুজোর সামগ্রী বেচার প্রসঙ্গে চলে এলেন। আমি এটা সেটা দেখে পায়ে পায়ে সজ্জা বাইরে, আর এই চত্বরেই নেই। একবার পেছন অব্দি ফিরে দেখিনি। যেভাবে কিনতে হবে বলে পেছনে পড়েছেন, উফ, ধন্যী ওনার সেলসম্যানশিপ। এই গলিতেই আরও কিছু দূর চলার পর দেখলাম একটা পুরনো বাড়ির ফলকের সামনে লেখা সচিমাতা ও বিষ্ণুপ্রিয়া। আপনাদের জানিয়ে রাখি, সচিমাতা ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মা, আর দেবী বিষ্ণুপ্রিয়া হলেন মহাপ্রভুর স্ত্রী। এই বাড়িতে শাশুড়ি ও বৌমাকে গৃহদেবতা হিসেবে পুজো করা হয়। চুনসুরকির মোটা থামালা দেওয়ালে ফেলে আসা পুরনো স্থাপত্যের নিদর্শন চোখে পড়ছে। প্রাচীন এই বাড়ির কিছু দূরেই শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির। কে এই অদ্বৈত প্রভু আগে আপনাদের বলেনি। অদ্বৈতাচার্য গোস্বামী ছিলেন একজন বৈষ্ণব দার্শনিক ও ধর্মপ্রচারক। তার পিতৃদত্ত নাম ছিল কমলাক্ষ মিশ্র। বৈষ্ণব দীক্ষার জগতে তার গুরু ছিলেন মাধবেন্দ্র পুরী। দীক্ষা লাভের পর তিনি অদ্বৈতাচার্য উপাধি লাভ করেন। তার গুরু মাধবেন্দ্র পুরী চৈতন্যদেবেরও পরম গুরু ছিলেন। পুরীর রথযাত্রায় লক্ষ লোকের সমাবেশে তিনি শ্রী চৈতন্যদেবকে অবতার রূপে ঘোষণা করেন। নবদ্বীপে সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দিরে অদ্বৈতাচার্য ও স্ত্রী সীতাদেবীর কাষ্ঠ নির্মিত বিগ্রহ স্থাপিত আছে। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ইতিহাস ও চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিজড়িত নবদ্বীপ ধামে সরস্বতী পূজার সকাল থেকেই আমার একের পর এক বিগ্রহ দর্শন হয়ে চলেছে। এবার যাব ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ প্রভুর মন্দিরে। ইতিহাস বলে মহাপ্রভুর দুই স্ত্রী, শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবী, যিনি সাপের কামড়ে মারা যান, তারপর শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে পত্নী হিসাবে তিনি গ্রহণ করেন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার সময় দেবী বিষ্ণুপ্রিয়াকে তার চিহ্নস্বরূপ চরণ পাদুকা দিয়ে যান। এই চরণ পাদুকাই ধামেশ্বর মন্দিরে এখনও সংরক্ষিত আছে। আমার খুব সৌভাগ্য যে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকাদয় দর্শন ও প্রণাম করার সুযোগ পেয়েছিলাম। মহাপ্রভু পাড়া ঘোরা মোটামুটি শেষ। এইবার ভাবছি কিছু জিনিস কিনব। আমার বাড়িতেও একটি মন্দির আছে, ভাবছি সেই মন্দিরের জন্যই কিছু পাথর বাটি কিনব। তাই দরদাম করা শুরু করলাম। দাম বেশ চড়া। অবশ্য আমি সেটাই এক্সপেক্ট করেছিলাম। যারা আমাদের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তারা জানেন, কোনো জায়গার মন্দিরের সামনে যে সমস্ত দোকান বসে তারা সবসময় চড়া দামে জিনিস বেচেন। তাই সবসময় খুব ভালোভাবে দরদাম করা দরকার। আমি সাজেস্ট করব নিজের বাড়ির পাশের লোকাল মার্কেটই সবচেয়ে ভালো। আমি এ যাত্রায় কিছু পাথর বাটি, থালা, গ্লাস এইসব জিনিস কিনেছিলাম। কেনাকাটা শেষে আবার আমার টোটোয় আমি উঠে পড়েছি। এবার যাচ্ছি নবদ্বীপের বিখ্যাত পোড়ামা তলায়। আপনারা নবদ্বীপে এলে অবশ্যই সেখানে যাবেন। রহস্যাবৃত পোড়ামার মন্দির নবদ্বীপের শাক্ত ধর্মের এক পূর্ণ পীঠস্থান। পোড়ামার মন্দিরকে ঘিরে ইতিহাসে একাধিক কাহিনীর উল্লেখ পাওয়া যায়। এই মন্দিরের পাশেই ভবতরণ শিব ও ভবতারিণী কালী মন্দির অবস্থিত। নবদ্বীপের পোড়ামা সারা বছর দক্ষিণাকালী হিসাবেই পূজিত হন। তবে শুধুমাত্র সরস্বতী পূজার দিন শ্রীপঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিতা হয়ে আসছেন। আমি সেই কিছু ভাগ্যবান ভক্তের মধ্যে পড়ি যারা সরস্বতী পূজার দিন দেবীর পূজা ও আরতি করার সুযোগ পেয়েছি। পঞ্চদশ শতাব্দীতে নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত বাসুদেব সার্বভৌম এক বটবৃক্ষতলে দক্ষিণাকালীর ঘট স্থাপন করে নিত্য পূজা শুরু করেন। অকস্মাৎ বাজ পড়ে গাছটি অগ্নিদগ্ধ হলে এই মা ভবতারিণী পোড়ামা নামে জনপ্রিয় হন। অন্যমতে বাসুদেব সার্বভৌমের বহু পূর্বে জনৈক রামভদ্র সিদ্ধান্তবাগীশ দক্ষিণাকালীর সাধক ছিলেন। বৈষ্ণব মন্ত্রে শিক্ষিত এক পণ্ডিতের সঙ্গে তার শাস্ত্রীয় মতভেদ শুরু হয়। পরাজিত ব্যক্তি নিজ মন্ত্র বিসর্জন দিয়ে বিজয়ীর মন্ত্রশিষ্য হবেন, উভয়ে এই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। সিদ্ধান্তবাগীশ পরাজিত হলে প্রতিজ্ঞামতো তার ইষ্টমন্ত্র পরিত্যাগ করতে উদ্যত হয়। ঠিক সেই সময় অকস্মাৎ এক ভয়ানক অগ্নিকাণ্ডে তার ইটের বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ড চলার সময় মন্দিরের ভেতরে দেবীর করাল মূর্তি তার দর্শন গোচর হয়। সিদ্ধান্ত বাগীশ দেখেন দেবীর কোলে গোপাল উপবিষ্ট। মন্ত্রশোধিত জল ছড়িয়ে আগুন নিভলে সাতক নিজে তো প্রাণে বেঁচে যান, কিন্তু মন্দির ও বাড়ি কিছুই অবশিষ্ট থাকে না। কেবল এই অগ্নিকাণ্ডে দুটি মাত্র ইট অবশিষ্ট ছিল, আর এই ইট দুখানা আজও পোড়ামার আধার হয়ে রয়েছে। বর্তমানে তার ইটের উপরেই ঘট স্থাপন করে পুজো হয়। অনেকেই মানেন এই পোড়ামার থানে বসেই শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখেভাত হয়েছিল, তাই এখানে আজও ছেলের পৈতে মুখেভাত দেওয়ার প্রচলন আছে। তাছাড়াও বহু নববিবাহিত দম্পতিরা নিজের দাম্পত্য জীবনের সুখ শান্তি কামনার জন্য প্রত্যেক দিন দেবীর চরণে ফুল বাতাসা পুজো দেন। আমিও শ্রীপঞ্চমী তিথিতে দেবীর পূজা করে আশীর্বাদ নিয়ে নবদ্বীপ ভ্রমণের বাকি যাত্রা পুনরায় শুরু করলাম। এবার আমি চলেছি সমাজবাড়ি আশ্রম ও মঠ দর্শন করতে। শ্রী রাধারমন চরণদাস বাবাজি দ্বারা স্থাপিত এই মঠ বৈষ্ণব ধর্মের আরেকটি অন্যতম সাধন কেন্দ্র। সমাজবাড়ি প্রাঙ্গণ চত্বরে গৌরনিতায় রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ ছাড়াও চরণদাস বাবাজির পূর্ণ সমাধি মন্দিরও রয়েছে। সমাজবাড়ি আশ্রমের বড় ফটক পার করলে বাঁদিকে আছে আশ্রমের কার্যালয়, যেখানে সকাল 10টার মধ্যে কুপন কাটলে মাত্র 80 টাকায় ভোগ প্রসাদ পাওয়া যায়। আর কার্যালয়ের উল্টো দিকেই আছে মূল মন্দির। 1905 সালে ভক্তদের অর্থে আশ্রমটি আধুনিক রূপে সেজে ওঠে। চরণদাস বাবাজি নিজে বৈষ্ণব হলেও অন্যান্য ধর্মের প্রতি সমান আস্থাশীল ছিলেন। তার এই ভক্তি ও আস্থার সম্মান রেখে এখনও এই আশ্রম প্রাঙ্গণে দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা উদযাপিত হয়। এই জন্য আশ্রম প্রাঙ্গণেই একটি বড় শিব মন্দিরও স্থাপিত আছে, আর এই শিব মন্দিরের পাশেই আছে অখণ্ড জ্যোত। শোনা যায় চরণদাস বাবাজির সময় থেকেই পবিত্র এই প্রদীপটি প্রজ্বলিত আছে। এবার মূল মন্দিরে ফিরে যাই। সমস্ত নবদ্বীপ ঘুরে এখানে আসতে আমার বেশ দেরি হয়ে গিয়েছিল, তাই মন্দিরের দরজা বন্ধ ছিল। তবুও আমি গৌরনিতাই বিগ্রহ ও গিরিধারীর বিগ্রহ দর্শন করতে পেরেছিলাম। ভজন কীর্তনের এই জায়গাটি হলো নাট মন্দির। এখানে অষ্টপ্রহর সংকীর্তন চলে, আর পাশেই আছে সুবিশাল ঘড়ার আকৃতির দানপাত্র। সমগ্র প্রাঙ্গণটি ঘুরে দেখতে দেখতে আমার চোখে পড়ল চরণদাস বাবাজির পূর্ণ সমাধি মন্দির। এখানে বাবাজির সমাধির উপর পিতলের পূর্ণ অবয়ব মূর্তি স্থাপিত রয়েছে। সমাজবাড়ির ঠিক উল্টো দিকেই আছে শ্রী শ্রীবাস অঙ্গন। এই শ্রীবাস অঙ্গন বাড়িটিকে শ্রী চৈতন্য মহাপ্রভু লীলাক্ষেত্রও বলা হয়। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা ঐতিহাসিক সম্পদ রূপে ঘোষিত শ্রীবাস অঙ্গন শ্রী তোতারাম দাস বাবাজির শিষ্য শ্রী লক্ষণ দাস বাবাজি 1871 সালে রাধা কলুরপোতা, যা পূর্বগঞ্জ নামে পরিচিত, সেখানে শ্রীবাস অঙ্গন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মন্দিরটি হস্তান্তরিত করেন শ্রীমান নিত্যানন্দের বংশধর অধস্তন দশম পুরুষ প্রভুপাদ নবদ্বীপচন্দ্র গোস্বামীকে। এরপরে তারা নিত্যানন্দ এবং তার স্ত্রী বসুধা ও জাহ্নবা দেবীর কাঠের মূর্তির উপাসনা শুরু করেন। আমি এখন শ্রীবাস অঙ্গন ভালো করে ঘুরে দেখছি। পুণ্য এই ভূমিতে ঢোকার মুখেই দেখলাম 500 বছরেরও বেশি সময় ধরে বিদ্যমান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীহস্তে রোপিত একটি কুল গাছ। নতুন করে গোড়া থেকে কোর বেরিয়েছে, নতুন করে হয়েছে। মূল মন্দিরের ভেতরে এক একটি ঘরে বৈষ্ণব ধর্মের বিশিষ্ট সাধকগণের সমাধি বিগ্রহ স্থাপিত আছে। এটি মন্দিরের সমাজঘর। এখানে নবদ্বীপচন্দ্র গোস্বামী শ্রীমূর্তি স্থাপিত আছে। আর এই বিগ্রহই হল শ্রীবাস অঙ্গনের প্রাণ ও প্রধান আরাধ্য শ্রী নিতাই চাঁদের। প্রভুর দুপাশে তার 2 পত্নী মা বসুধা ও মা জাহ্নবার বিগ্রহ স্থাপিত। বিগ্রহের বাঁ দিকে নিতাই চাঁদ বা নিত্যানন্দ প্রভুর পাথরের উপর পবিত্র পদচিহ্ন রাখা রয়েছে, আর বিগ্রহের ডান দিকে পবিত্র শালগ্রাম শিলা। আমার যাত্রা শুরু হয়েছিল শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান থেকে।
এখন আমি ঘুরছি মহাপ্রভুর লীলাক্ষেত্র শ্রীবাস অঙ্গনে। ঠিক যেন শ্রীকৃষ্ণের জন্মস্থান পুণ্যভূমি মথুরা নগরী দেখে প্রভুর লীলাক্ষেত্র গোকুলের পথে ঘুরে বেড়ানো। শ্রীবাস অঙ্গনের উল্টো দিকে জগাইমধাই উদ্ধার মন্দির। এবার যাচ্ছি সেই দিকে। কিন্তু 1 মিনিট ওয়েট। এবারেই আপনাদের বলে নিই আমার সঙ্গে কি ফ্রড হয়েছিল। এই যে মন্দিরের চূড়াটি দেখছেন, তা কি জানেন? এটাই ছিল আসল সোনার গৌরাঙ্গ মন্দির। হ্যাঁ, এটাই আসল। মহাপ্রভু পাড়ায় যে সোনার গৌরাঙ্গ মন্দির দেখেছি তা কিন্তু অরিজিনাল নয়। আই ডোন্ট নো ওটা কি। মন্দির অবশ্যই, তবে অরিজিনাল নয়। আমি বুঝতেই পারিনি এই যে অর্জুন কাকা, যার টোটোয় আমি সারাদিন ঘুরছি, অবশেষে সেই এই ফ্রডটা করলো। এখন জানতে পারলাম আসলে কি হয়েছিল। আমি সকাল থেকে ঘুরছি, সমাজবাড়ি আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছে। 12:30 ওভার হয়ে যাওয়ায় নবদ্বীপের সমস্ত মন্দিরের দরজা বন্ধ ছিল। আর অর্জুন কাকা যদি বলে দিত যে এই পাড়ায় মানে সমাজবাড়ির ঠিক পাশেই সোনার গৌরাঙ্গর মন্দির আছে, অরিজিনাল মন্দির আছে, তা যদি বলে দিত, সেটা আমি না দেখে যেতাম না। সে কথা জেনেই যাকে আমি এত বিশ্বাস করেছিলাম, সে অরিজিনাল সোনার গৌরাঙ্গের কথা আমার কাছে একেবারেই চেপে যায়। আসলে সে তাড়াতাড়ি আমাকে নবদ্বীপ ঘাটে ড্রপ করে আরও ভাড়া নেবে হয়তো ঠিক করেছিল। সেই জন্যই বলি, যে জায়গায় যাচ্ছেন তার প্রত্যেকটা দর্শনীয় স্থান, মন্দির সব কিছু আগের থেকে ইউটিউবে বা গুগলে ভালো করে দেখে নিন, ম্যাপ করে নিন, তারপর সেই জায়গায় যান, যাতে এই রকম টোটোওয়ালা বা অন্য কেউ আপনার অজ্ঞতার সুযোগে আপনাকে ঠকাতে না পারে। আমি বলছি না সবাই একরকম, কিন্তু আর তো কেবল সোনার গৌরাঙ্গ দেখব বলে আমার নবদ্বীপে যাওয়া হবে না। তাই খুব সাবধান, বাইরে বেরোলে ফ্রডের হাত থেকে বাঁচুন। যাক, যা অথেন্টিক তা আগে দেখে নিই, আরও সব নিয়ে ভাববো না। চলুন এবার যাওয়া যাক জগাইমধাই উদ্ধার মন্দিরে। এখানে জগাইমধাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে দীক্ষা নিয়েছিলেন। প্রশস্ত নাট মন্দির প্রাঙ্গণ পেরিয়ে মূল মন্দিরে ঢুকে পড়েছি। কোথায় কি বিগ্রহ আছে তা আপনাদের যতটা সম্ভব বর্ণনা করছি। 108 নারায়ণ শালগ্রাম শিলা অবস্থিত বেদিমূলে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী জগাই ও শ্রী মাধাইকে দীক্ষাদান করছেন। এটি এই মন্দিরের মূল বিগ্রহ। জগাইমধাই উদ্ধার মন্দিরে আপনারা মহাপ্রভুর ষড়ভুজ দর্শন করতে পারবেন। এখানে শ্রী রাধাকৃষ্ণের রাসলীলার বিগ্রহ স্থাপিত আছে। এইবার মোটামুটি আমার নবদ্বীপ ভ্রমণ শেষ, তাই সবশেষে এখন যাচ্ছি একটু মিষ্টিমুখ করতে। চলেছি রাধা বাজারে, লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার বা পাঁচুর দোকানে। সবাই বলে এখানকার লাল দই সবচেয়ে বিখ্যাত, তবে আরও একটা দোকান এখানে খুব ফেমাস হয়েছে, রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। সেটা একেবারে নবদ্বীপ ঘাটের পাশে। এটাই সেই পাঁচুর মিষ্টির দোকান। রকমারি হাল ফ্যাশনের মিষ্টি এখানে পাবেন না, তবে অথেন্টিক বাঙালি মিষ্টি ও লাল দই এখানে সত্যিই এক কথায় অপূর্ব। দেখা, ঘোরা, মিষ্টিমুখ সব শেষ। এবার ফিরে চলেছি মায়াপুর। আবার জানি না কবে আসব, তবে দেখা শেষ হলো না, মনও ভরল না। তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান, লীলাক্ষেত্র, পুণ্যভূমি মায়াপুর ধামে আবার যাব। তখন আরও অনেক নতুন গল্প, নতুন অভিজ্ঞতা উঠে আসবে আমার ভ্রমণ কথায়।